আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হয়েছেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মনির। আসিফ মনির, আপনাকে স্বাগত জানাই। লিবিয়ার ঘটনাটা আমরা মাঝে মাঝে পাই বিভিন্ন সোর্সের মাধ্যমে, কিন্তু লিবিয়াটা বাদ দিলাম। এই যে টেকনাফ দিয়ে মালয়েশিয়া, থাইল্যান্ড যাওয়ার চেষ্টা প্রায়শই শোনা যায়, রোহিঙ্গাদেরকে উদ্ধার করা হয়, সাধারণ বাংলাদেশিদেরকে উদ্ধার করা হয়, সেটি পর্যন্ত আমরা রোধ করতে পারছি না। সেখানে লিবিয়া গিয়ে অপরাধীদেরকে ধরবো, এটা একটু বেশি চাওয়া হয়ে গেল না? ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণের জন্য। আসলে বেশি চাওয়া হলেও এটা তো আসলে কিছু একটা ব্যবস্থা করতে হবে। তবে ব্যাপারটা জটিল। আপনি যেটা বললেন যে অ্যাকচুয়ালি কিছুটা আমরা সমর্থ হয়েছি, বিশেষ করে আপনি যদি বলেন যে কক্সবাজার এবং ওখানে দিয়ে 2015-তে কিন্তু ব্যাপক হারে তখন অনেক মানুষ যাওয়ার চেষ্টা করেছে, তারা উদ্ধার করা হয়েছে কিছু মানুষকে, এবং বিভিন্ন দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে। তারপরে কিন্তু চলটা কিছুটা কমে গেছে, কিন্তু থামেনি। আপনি যেটা বললেন যে কক্সবাজার, টেকনাফ, দেখা যাবে যে প্রত্যেক বছরই শীতের মৌসুমে যখন সমুদ্র একটু শান্ত থাকে তখন ওই রুটটা ব্যবহার হয় রোহিঙ্গাদের সাথে করে বাংলাদেশিদেরও হয়। আর লিবিয়ার ব্যাপারটা যেটা, সেটা ব্যাপারটা জটিল। আপনি যেটা বলছেন, এখানে অনেকগুলো সরকার, অনেকগুলো ট্রানজিট পয়েন্ট এখানে আছে। যেমন লিবিয়াতে তো সরাসরি যাচ্ছে না, অনেক সময় এটা মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, কখনো দোহা, কখনো দুবাই, এসব জায়গায় যাচ্ছে। সেখানে তাদের কন্ট্যাক্ট পার্সন থাকে যারা এই চক্রের সাথে জড়িত, এবং সেখান থেকে তারা লিবিয়া থেকে আবার সেখানে কোনো কোনো বন্দরে নিয়ে যাওয়া, যেখান থেকে ইউরোপে প্রবেশের পথটা। এবং যেটা আপনাদের প্রতিবেদনও ছিল এখানে, যে মাননীয় প্রতিমন্ত্রী যেটা বলছিলেন যে বিভিন্ন দেশের নাগরিক, এখানে আসলে একটা বা দুটি না, বিভিন্ন দেশে, এবং এরকম আছে যে আমাদের এই অঞ্চলের নাগরিকরাও এই প্রক্রিয়ার মধ্যে যুক্ত, এবং তারা কিন্তু খুবই চতুর, সুচতুর ভাবে তারা এগুলো করে, এবং রুট গুলো তারা পরিবর্তন করে। যখনই কোন রকম ভাবে কর্তৃপক্ষের চেষ্টায় এটাকে কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়, তখন তারা অন্য রুটে চলে যায়। সুতরাং তাদেরকে সেই অর্থে সেভাবে আসলে লোকেট করা একটা টাফ ঘটনা। কিন্তু এই ধরনের এই মানুষগুলো যারা 12 লাখ, 15 লাখ, 16 লাখ, 18 লাখ, 20 লাখ টাকা খরচ করে যাচ্ছে, তাদের সচেতনতাটা কোথায়? আপনারা কাজ করছেন, বিভিন্ন সংগঠন কাজ করছে, সরকার বলছে অবৈধ পথে না যাওয়ার জন্য। কাজের কাজ তো হচ্ছে না, মানুষ তো সচেতন হচ্ছে না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সচেতনতাটা আসলে তো হঠাৎ করে আসে না। এখন দেখবেন যে আমরা মানে কমিউনিকেশনের ভাষায় যদি চিন্তা করি, আমরা ধরেন ওরসালাইনের কথা বলি বা বিভিন্ন জিনিস, এগুলো কিন্তু অনেক বছর ধরে সরকারি বেসরকারি বিভিন্ন মাধ্যমে হলে কয়েক প্রজন্ম লেগে যায় এগুলোকে প্র্যাকটিসে আনতে। এখন এই রুটে গেলে, এভাবে বিদেশে গেলে যে বিপদ হতে পারে, এইটার পাল্টা জায়গাটা হচ্ছে 80-র দশক থেকে। মনে রাখবেন, 80-র দশক থেকে ইটালি, গ্রিস, এই রুট গুলো ব্যবহার হচ্ছে বিভিন্ন ভাবে, এবং তাদের মধ্যে অনেক বাংলাদেশি কিন্তু এখন স্থায়ীভাবে বাসিন্দা হয়ে গেছেন ইউরোপের, শুধু মানে ইটালি বা গ্রিসে না, অন্যান্য অনেক জায়গায়, স্পেন সহ অনেক জায়গায়। প্রথমে তারা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যান, যে মানুষের মাথার মধ্যে কিন্তু সেটা থাকে যে আমি বিপদ জেনেও যদি আমি যাই, কষ্ট করে হলেও কোনো না কোনো সময় আমি টিকে যেতে পারবো। এটা কিন্তু কয়েক দশক ধরে চলে এসছে। এটা তো হঠাৎ করে সচেতনতা আনা যাবে না, এবং প্রলোভনটা আছে। যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত, তারা একেবারে গ্রাম পর্যায় থেকে শুরু করে সেই ইতালি, গ্রিস পর্যন্ত তাদের সেই নেটওয়ার্ক গুলো বিস্তৃত, কাজে তারা কনভিন্স করতে সমর্থ হয়। সেই জায়গাটায় আমরা সচেতনতা যদি করতে হয়, তাহলে এটা সরকারি ভাবে করতে হবে, এবং সেটা বিভিন্ন সরকারের মাধ্যমে। এমনকি প্রবাসী যে বাংলাদেশিরা আছেন, গ্রিসের কথা বলছি, ইতালি বা স্পেন, এই দেশগুলোই বেশি যায় মানুষ। সবাই যে অবৈধভাবে যাচ্ছেন তা না, কিন্তু সেখানে যে প্রবাসী বাংলাদেশিরা আছেন, তাদের মাধ্যমে প্রচারণা গুলো দরকার। কারণ যারা যেতে চান, তারা কিন্তু ওখানকার বাংলাদেশিদের সাথেও যোগাযোগ করেন, এবং এক ধরনের একটা আশ্বাস পেয়ে তারা কিন্তু প্রক্রিয়ার মধ্যে ঢোকেন। কিন্তু আমাদেরকে অনেক প্রবাসী বলে যে আমরা বারবার না করি যেভাবে যাবেন না, তারপর কেউ শোনে না, উল্টো রাগ করে যে ঠিক আছে আপনি ভালো আছেন, আমাকে নিতে চান না। এরকম একটা ধারণা আছে কিন্তু মানুষের মধ্যে। এই জায়গাটা ভাঙবে কে? এটা ভাঙতে হলে কিছু হয়তো হতে পারে, যারা এই যে ভুক্তভোগী হচ্ছেন, বিশেষ করে যারা, দুঃখজনক যে অনেকে মারা যাচ্ছেন, কিন্তু যারা বেঁচে আছেন, বেঁচে যাচ্ছেন এবং হয়তো দেশে ফেরত আনা সম্ভব হচ্ছে, তাদের মাধ্যমে প্রচারণা গুলো করা। এখন এটাও লক্ষ্য করতে হবে যে যারা বেঁচে যান বা কোনোভাবে ওখানে গিয়ে তারা হয়তো কোনো একটা ক্যাম্পে তাদেরকে ডিটেনশন সেন্টারে রাখা হচ্ছে, সম্পূর্ণ মুক্ত কিন্তু না, এবং তাদের কাগজপত্র সবসময় যে হবে তারা যে সবাই খুব ভালো আছে তা কিন্তু না, একদম খুব নগণ্য সংখ্যক যারা একটু হয়তো সুযোগ পেয়ে যায় নানাভাবে। এটাও আসলে ভাবার ব্যাপার আছে। আসিফ মনির, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।